এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের এপিসোডটা শুরু করার আগে একটা কথা বলি। আপনি কি কখনো এমন ঘরে একা থেকেছেন যেখানে রাত গভীর হলে দরজার ফাঁক দিয়ে মনে হয় কেউ একজন তাকিয়ে আছে? না, পুরো দরজা খোলা না, শুধু এক চিলতে ফাঁক। আর সেই ফাঁকের মাঝে ছায়ার মতো ধোঁয়া ধোঁয়া একটা অবয়ব দাঁড়িয়ে থাকে। চোখে দেখা যায় না ঠিক মতো, কিন্তু আপনি জানেন সেখানে কেউ আছে। এই ঘটনাটা প্রথম শুরু হয় এক তরুণীর সঙ্গে। সে একা ছিল নতুন ভাড়া নেওয়া ফ্ল্যাটে। প্রথম রাতেই সে লক্ষ্য করল ঘরের দরজা নিজের মতো করে একটু একটু করে খুলে যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল রাত ৩টের সময় সে বুঝতে পারল দরজার ফাঁক দিয়ে কেউ একজন তাকিয়ে আছে। নড়ছে না, কিছু বলছে না, শুধু নিঃশব্দে তাকিয়ে রয়েছে ঠিক তার দিকে। সে ভাবে হ্যালোসিনেশন। কিন্তু এরপর প্রতিদিন রাতেই ঘটে একই ঘটনা। দরজার ফাঁক তৈরি হয় আর সেই ফাঁকেই দাঁড়িয়ে থাকে অদ্ভুত এক ছায়া। দিনের বেলাতেও ঘরে একটা ঠান্ডা হাওয়া ঘুরে বেড়ায় আর দেয়ালের ক্যালেন্ডারগুলো নিজে নিজে উল্টে যায়। তদন্তে জানা যায় এই ঘরটার আগের বাসিন্দা ছিল এক বৃদ্ধ, যিনি ঠিক এই ঘরের মধ্যেই মারা যান, দরজার পেছনে দাঁড়িয়ে। হাত বাড়িয়েও কেউ তাকে খুলে দেয়নি দরজা। আর তখন থেকেই সে দাঁড়িয়ে আছে সেই ফাঁকেই, দরজার পেছনে, প্রতীক্ষায়, এই আশায় যে কেউ একজন তাকে দরজা খুলে দেবে। তাই আজ রাতেও যদি আপনার ঘরের দরজা নিজের মতো করে একটু একটু করে খুলে যেতে থাকে, তাহলে সাবধান। দরজার ফাঁক দিয়ে হয়তো তাকিয়ে আছে কেউ, ছায়ার মতো দাঁড়িয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। ঘটনাটা ঘটেছিল আমার মাস্তুতো ভাই অর্ণবের সঙ্গে। আমরা তখন কলেজের পড়াশোনা শেষ করে কেউ চাকরি খুঁজছি, কেউ মাস্টার্সে ভর্তি। অর্ণব তখন সদ্য একটা চাকরি পেয়েছে কলকাতার বাইরের এক ছোট শহরের দালান অফিসে, যেটা একটা পুরনো বাড়ির ভেতরেই তৈরি করা হয়েছিল। পুরনো বাড়ি মানে সত্যিই অনেক পুরনো। ইটের দেওয়ালে ফাটল, কাঠের দরজা আর পুরনো দিনের সেই ধাতব কলিং বেল। অর্ণব প্রথম যেদিন অফিসে যায়, সেদিনই সে এক অদ্ভুত জিনিস দেখে। তার ডেস্ক ছিল বাড়িটার একদম ভেতরে, একটা বড় ঘরে, যেখানে দরজাটা ছিল ভাঙা। ওপরের অংশ অর্ধেক ভাঙা, নিচের অংশে কাঠ উঠে এসে লোহার মতন কাঁটা তৈরি করেছিল। দরজাটা সারানো হয়নি, কারণ সবাই বলে ওটা স্টোর রুম। কিন্তু অর্ণব লক্ষ্য করেছিল সেই ভাঙা দরজার ভিতর থেকে প্রায়ই কেউ দাঁড়িয়ে তাকিয়ে থাকে, ছায়ার মতো, ঠিক মানুষের আকৃতি। মুখ দেখা যায় না, শুধু কাঠামোটা স্পষ্ট বোঝা যায়। প্রথম দিন সে ভেবেছিল অফিসের কেউ হয়তো, কিন্তু প্রশ্ন করায় সবাই বলল ওই রুমটা তালা মারা, কেউ ঢুকতে পারে না। অর্ণব খুব ভয় পায়নি, সে তখন এসব ভূতের ব্যাপারে বিশ্বাস করত না। কিন্তু তৃতীয় দিনে যা ঘটল তা সে সারা জীবন ভুলতে পারেনি। সে কাজের সময় অনুভব করল কেউ তার দিকে তাকিয়ে আছে। সে উঠে দরজার দিকে এগোতেই দেখল একটা ছায়া ওর নাম ধরে বলছে, অর্ণব। সেই কণ্ঠটা ছিল নরম, বিষাদময় আর গভীর। সে পিছিয়ে এসে বসে পড়ল চেয়ারে। বুঝতে পারল এটা কল্পনা নয়। তারপর থেকে প্রতিদিন সেই ছায়া আসে, দরজার পাশে দাঁড়ায়, কোনোদিন মুখ ফেরায় না, শুধু দাঁড়িয়ে থাকে। কোনোদিন কথা বলে না, শুধু তার অস্তিত্ব জানান দেয়। একদিন রাতে অফিসে ফাইল জমা দেওয়ার জন্য একটু দেরি হয়েছিল। অর্ণব আর একজন সিনিয়র ছিলেন তখন। তখনই অর্ণব আবার দেখে সেই ছায়া, কিন্তু এবার সে শুধু দরজায় দাঁড়িয়ে নেই, সে ধীরে ধীরে ভাঙা দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে।
অর্ণব হঠাৎ সেই সিনিয়রকে ডাকে, দাদা দেখুন ওই ছায়াটা। কিন্তু সিনিয়র কিছুই দেখতে পান না। তিনি বলেন, তুই ঠিক আছিস তো অর্ণব? অর্ণব তখন থমকে যায়। ছায়াটা যে সত্যিই চোখে দেখা গেল, সেই অনুভবটাও এখন সন্দেহজনক লাগছিল। রাতে বাড়ি ফিরে আমি অর্ণবকে ফোন করলাম, গলায় কাঁপুনি। বলল, দাদা আমার অফিসে কিছু একটা আছে। আমি হেসে বললাম, ভূতটুত বুঝি দেখছিস? সে গম্ভীর গলায় উত্তর দিল, আমি একা না, কালকে অফিসে আমাদের পিয়ন জয়ন্তও বলছিল ও নাকি রাতে দরজার ফাঁক দিয়ে কারো মুখ দেখতে পায়, কিন্তু সে আর সকালবেলা আসে না। এটা শুনে আমার হাসি থেমে গেল। আমি ঠিক করলাম একদিন ওর অফিসে যাব। পরের সপ্তাহে আমি এলাম ওর ছোট শহরে। অফিসটা সত্যিই দেখতে ভয়ানক পুরনো, আর সেই ভাঙা দরজাটা যেন পুরো গল্পের কেন্দ্রবিন্দু। আমি দাঁড়িয়ে দেখছিলাম ওটা। হঠাৎ এক সহকর্মী পাশে এসে দাঁড়িয়ে বলল, আপনি ওর কথা শুনেছেন? আমি জিজ্ঞেস করলাম, ওর কোন? সে নিচু গলায় বলল, এই ঘরের পুরনো কেয়ারটেকার ছিল এক যুবক সুশান্ত। বেশ বছর 10 আগে এখানে রাতে পাহারা দিত। একদিন নাকি ভেতরের ঘরে কেউ ঢুকেছিল, সে ধরতে গিয়ে পড়ে যায় ওই ভাঙা দরজার কাঠে, শরীর ফেড়ে যায়, কেউ বাঁচাতে পারিনি। তারপর থেকে মাঝে মাঝে কেউ ওকে দেখে, ঠিক ওই দরজার ফাঁকি দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, কিন্তু ওর মতন অবয়ব। আমি অবাক হয়ে গেলাম, তাহলে এখনো ও এখানে আছে? সহকর্মী কাঁধ ঝাঁকিয়ে চলে গেল, বলল, যারা দেখে দেখে, বাকিরা বলে ভুল দেখছে। সেই রাতে আমি অর্ণবের ঘরে ছিলাম, আর অর্ণব স্বপ্ন দেখল। সে হাঁটছে এক করিডোরে, করিডোরের শেষে দাঁড়িয়ে একটা যুবক, পরনে পুরনো লংচতা জামা, চোখের দৃষ্টিটা অস্পষ্ট, আর তার গলার চারপাশে কাটা দাগ। অর্ণব তার দিকে এগোতেই সে বলে উঠল, আমি একা নই, তোমারও একটা ছায়া তৈরি হচ্ছে। অর্ণব হঠাৎ জেগে উঠল, ঘাম, কাঁপুনি, ভয়, আর সেই ঘরের দেওয়ালে হালকা আলায় একটা ছায়া সরে গেল। রাতের সেই স্বপ্নটা যেন অর্ণবের শরীরের কোথাও গেঁথে গেল। ঘুম থেকে জেগে সে ঠিক বুঝতে পারল না সে কি এখনো স্বপ্নে আছে নাকি জেগে উঠেছে। বাতাসটা ছিল ভারী, কেমন একটা চাপ অনুভব হচ্ছিল বুকের উপর। আমি পাশেই শুয়েছিলাম। হঠাৎ অর্ণব আমাকে ধাক্কা দিয়ে বলল, দাদা কেউ কি জানালার বাইরে দাঁড়িয়েছিল? আমি উঠে জানালার দিকে তাকালাম। ভেজা কাঁচে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু হালকা একটা হাতের ছাপের মতো যেন রয়ে গেছে কাঁচে। আমি বললাম, এটা তো ঘর ভিতর থেকে কেউ ছুলেই হয়। অর্ণব বলল, আমি তো ছুঁইনি, আপনি? আমি নীরব থাকলাম। কোনো উত্তর মাথায় আসছিল না। পরদিন সকালবেলা অর্ণব তার অফিসে গেল। আমি তার সাথে গেলাম না, কিন্তু দুপুরে সে আমাকে একটা ছবি পাঠালো ফোনে, ওর ডেস্কের সামনে তোলা। ছবিটার ব্যাকগ্রাউন্ডে সেই ভাঙা দরজা, আর দরজার ফাঁক দিয়ে একটা ছায়া, একটা অবয়ব, এক জোড়া চোখ। ক্যামেরা সরাসরি তাক করে ছিল না, কিন্তু ছায়াটা ঠিক যেন তাকিয়েছিল লেন্সের ভেতর দিয়ে। আমি আঁতকে উঠলাম। অর্ণব লিখল, এটা এখন শুধু দাঁড়িয়ে নেই, আমার দিকে এগিয়ে আসছে, প্রতিদিন একটু করে। সেই রাতে আমি আবার ওর সঙ্গে থাকলাম। ভেতরে একটা ভয় কাজ করছিল, যেটা আমি তখনও মানতে চাইনি। রাত তখন প্রায় 3টে। অর্ণব হঠাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো। আমি ভাবলাম সে বাথরুমে যাচ্ছে, কিন্তু দেখি সে একেবারে কাঠের মতো দাঁড়িয়ে, চোখ খোলা, কিন্তু মুখ একেবারে ফাঁকা, কোনো অভিব্যক্তি নেই। সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। জানালার সামনে গিয়ে ঠোঁট নাড়াচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। আমি এগিয়ে গিয়ে তাকে ধরতেই তার ঠোঁট থেকে একটা কথার টুকরো শুনতে পেলাম, দরজাটা খুলে দে, এবার আমার পালা। আমি চমকে উঠলাম। ওর মুখটাই যেন কারো আর ছিল না, নিঃশ্বাস নিচ্ছিল খুব ধীরে, যেন কোনো ছায়া তার শরীর চালাচ্ছে। আমি তখনই ওর গালে জোরে একটা থাপ্পড় মারলাম। সে যেন এক ঝটকায় ফিরে এলো।
ঘেমে গেছে সারা শরীর। ভয় পেয়ে বলল, দাদা, আমি তো ঘুমাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল আমি ভেতরে ঢুকে যাচ্ছি, সেই ঘরের ভেতরে। সকালে উঠে সে অফিস যেতে চাইল না, কিন্তু আমি বললাম, তোর জীবন পাল্টে দিচ্ছে এই ছায়া, তুই পালিয়ে বাঁচবি না, আমিও আজ যাব তোর সাথে। সেই বিকেলে আমরা গেলাম অফিসে। দরজার ঘরটা, যেটা স্টোর রুম বলা হয়, সেখানে ঢোকার অনুমতি চাইলাম। ম্যানেজার বলল, ওই রুমটা বন্ধ, বহু বছর ধরে তালা দিয়ে সিল করা আছে, খুলতে নেই। আমি বললাম, ভেতরে কেউ থাকতে পারে, প্লিজ খুলে দিন। তিনি বিরক্ত হয়ে বললেন, ওখানে কেউ নেই, বহু বছর আগে যিনি পাহারা দিতেন তার মৃত্যুর পর আমরা ওটা বন্ধ করে দিয়েছি, সব জায়গা খালি, কিন্তু লোকেরা বলে ভূত ঠুত দেখে, তাই আর ব্যবহার করি না। আমি দৃঢ়ভাবে বললাম, আমরা একবারই দেখতে চাই। শেষ পর্যন্ত ম্যানেজার রাজি হলেন। চাবি এনে দরজা খোলার সময় তালা খুলতেই একটা হিমেল বাতাস বেরিয়ে এলো। ঘরের ভেতরটা ছিল অন্ধকার, দেয়ালে পুরনো নকশা, একটা কাঠের চেয়ার পড়ে আছে, আর এক কোণে ধুলো ঢাকা একটা আয়না। ঘরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটা ছিল না, কিন্তু জানালার নিচে পড়ে থাকা একটা কাগজের টুকরো তুলে নিয়ে অর্ণব চুপ করে গেল। আমি টুকরোটা নিয়ে দেখি, সেখানে একটা হাতের লেখা, আমি সুশান্ত, আমি এখনো এই ঘরে একা। আমাদের পায়ের নিচে হঠাৎ যেন মাটি কেঁপে উঠল। আমি কাঁপতে থাকা অর্ণবকে বাইরে টেনে নিয়ে এলাম। ঘরের দরজা আবার বন্ধ করে দেওয়া হলো। কিন্তু সবকিছুর পরও অফিস থেকে বেরিয়ে আসার সময় অর্ণব পেছনে ফিরে তাকালো। ভাঙা দরজার ফাঁক দিয়ে সেই ছায়াময় যুবক তাকিয়েছিল, ঠিক তার চোখে চোখ রেখে। তালাবদ্ধ দরজার ফাঁক দিয়ে তাকিয়ে থাকা সেই ছায়াটার চোখ যেন আমাকে চুম্বকের মতো আটকে ফেলল। অর্ণব দাঁড়িয়েছিল আমার পাশেই, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে যেন ঘোরের মধ্যে চলে গেছে, শুধু তাকিয়ে আছে সেই ফাঁকটার দিকে, যেন কেউ তাকে ডাকছে ভিতর থেকে, নীরবে। আমি ওর কাঁধে হাত রাখতেই সে ধীরে ধীরে বলল, তুইও কি শুনতে পাচ্ছিস দাদা? ও বলছে, আমার ভুল ছিল না। আমি আতকে উঠলাম। কে বলছে? জিজ্ঞেস করলাম। সুশান্ত। সে শুধু আমাকে দেখছে না, আমায় নিজের মতো বানাতে চাইছে, তার মতো একা, দরজার ফাঁকে আটকে রাখা একটা ছায়া। সেদিনটা ছিল অর্ণবের জীবনের এক মোড়। ওই ঘটনার পরে সে আর আগের মতো ছিল না। তার চোখের নিচে গাঢ় কালো দাগ পড়ে গেল, ঘুম কেমন জানি এলোমেলো হয়ে গেল। দিনের বেলায় সে চুপচাপ থাকে, রাত বাড়ার সাথে সাথে তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসত। সে আয়নার সামনে বেশি সময় দাঁড়িয়ে থাকত। একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কি দেখিস আয়নাতে? সে হেসে বলেছিল, আমি না, ওর দেখা দরকার হয়। আমার ভেতরে যে জায়গাটুকু খালি ছিল, এখন সেটা ভরেছে। জানিস দাদা, ছায়ারও অভিমান হয়, ওকে কেউ মনে রাখেনি। একদিন একটা দরজার ভুলে একটা জীবন থেমে যায়, আর সেই থেমে যাওয়া জীবন এতদিন দাঁড়িয়েছিল শুধু একটা ফাঁকের পাশে। আমার গা শিউড়ে উঠল, এটা আমার ভাই বলছে তো? একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি অর্ণব ঘরে নেই। দরজা খোলা, আলো জ্বলে আছে। আমি ছুটে বাইরে এলাম, তাকিয়ে দেখি সে সেই পুরনো অফিসের সামনে দাঁড়িয়ে একা। আমার হাঁটু ঠান্ডা হয়ে গেল। এত রাতে কেউ তাকে জাগায়নি, কেউ ডাকেনি। আমি ছুটে গিয়ে ওকে ডাকলাম, অর্ণব, কি করছিস এখানে? সে আস্তে ঘাড় ঘুরিয়ে বলল, শেষবারের মতো দেখে নিচ্ছি, কাল থেকে আর কেউ আমাকে ডাকবে না। আমি কাছে গিয়ে ওর চোখে তাকালাম। সেই চোখে আমি আমার ভাইকে পেলাম না, পেলাম একটা শূন্যতা, একটা বিষণ্ণ ছায়া। সে বলল, আজ আমি ওর জায়গায় দাঁড়াবো। ও এবার মুক্ত হবে। একা থাকাটা
আর কষ্ট দেবে না ওকে। আমি ধরে থিললাম ওর হাত, বললাম, না, তুই আমার ভাই, তুই এমন কিছু করতে পারিস না। সে হালকা হেসে বলল, আমি চলে যাচ্ছি না দাদা, আমি থাকবই, কিন্তু আর মানুষ হয়ে নয়। ঠিক তখনই সেই পুরনো দরজার ভাঙা কাঠ নিজে থেকে খচ করে খুলে গেল। কেউ তালা খুলেনি, কেউ চাবি দেয়নি, তবু দরজাটা খুলে গেল, যেন অনেক দিনের অপেক্ষার অবসান হল। ভেতর থেকে হালকা আলো বেরিয়ে এলো। অর্ণব এক পা এগিয়ে গেল। আমি পেছন থেকে ওর হাত ধরলাম, চিৎকার করে বললাম, প্লিজ প্লিজ তুই যাস না, ওর কথা বুঝি, কিন্তু তুই আমার ভাই। সে থেমে গেল, ফিরে তাকিয়ে বলল, তুই আমায় ভালোবাসিস না দাদা? আমি জোরে বললাম, ভালোবাসি, আমি তোর সবটুকুই ভালোবাসি, তুই যেমন আছিস, যেমন দাগ নিয়ে, তেমন করেই। ও তখন মুখ নিচু করল। ঠিক সেই মুহূর্তে আমি দেখলাম ওর ছায়াটা পেছনে পড়ে থাকল, কিন্তু সে নিজে আমার দিকে ফিরে এলো। আমি ওকে জড়িয়ে ধরলাম, সে কেঁদে ফেলল। আর সেই ভাঙা দরজার ফাঁকে এক ঝলক আলো দেখা গেল, আর ছায়াময় যুবক সুশান্ত শেষবার তাকিয়ে হালকা মাথা নোয়ালো, যেন ধন্যবাদ জানালো। তারপর ছায়াটা মিলিয়ে গেল, আর দরজাটা আবার বন্ধ হয়ে গেল। এইবার সত্যি। অর্ণবকে আমি সেই রাতে জড়িয়ে ধরে বসেছিলাম অনেকক্ষণ। কাঁদছিল সে, ভয় নয়, দুঃখে নয়, বরং যেন কোনো অদৃশ্য বোঝা নামিয়ে রাখা এক শান্ত বিষণ্ণতায়। আমি বুঝতে পারছিলাম কিছু একটা তার ভিতর থেকে ছিঁড়ে বেরিয়ে গেছে। দরজার ভেতর থেকে বেরিয়ে আসা আলো তখন নিভে গেছে। বাইরে হালকা শীতল বাতাস বইছে। ভাঙা কাঠের দরজাটা আবার বন্ধ হয়ে গিয়েছে, যেন কোনো কিছু চিরতরে শেষ। সেই রাতের পরে অর্ণব ধীরে ধীরে একটু স্বাভাবিক হয়ে উঠল। তবে স্বাভাবিক বলতে যা বোঝায় তার সবটুকু নয়। তার চোখে এখনও গভীর কিছু রয়ে গেছে, একটা স্মৃতি, একটা অনুভব যেটা আমি ভাষায় ধরতে পারি না। সে আবার অফিসে যেতে শুরু করল, তবে সেই স্টোর রুম চিরতরে তালা মেরে দেওয়া হয়েছে। ম্যানেজার সাহেব নিজে এসে তালা ঝালাই করে দিয়ে গেলেন। তিনি শুধু বলেছিলেন, তোমাদের ধন্যবাদ, ওই ঘরটা এখন একটু নিঃশ্বাস নিতে পারছে। তারপর অর্ণবকে অনেক রাতে আবার একবার জিজ্ঞেস করেছিলাম, ও সত্যি চলে গেছে তো? সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হয়তো, হয়তো না, কিন্তু দাদা তুই জানিস, ওর কথা কেউ মনে রাখত না। ওর একটা কথা মনে আছে, আমার ঘুমের মধ্যে শুনেছিলাম, দরজা খুলে দিয়েছিলাম একদিন বিশ্বাস করে, তারপরে আমায় আটকে রাখা হলো এই ফাঁকের মাঝে। আমি কিছু বলতে পারিনি। একদিন হঠাৎ সন্ধেবেলায় অর্ণব অফিস থেকে ফিরে বলল, আজ অফিসে একজন নতুন জয়েন করেছে, ছেলেটার নাম সুশান্ত। কাকতালীয় হতেই পারে, কিন্তু তার মুখটা আমার স্বপ্নে দেখা সেই ছায়ার মতো নয় ঠিক, কিন্তু চোখ দুটো খুব চেনা লাগছে। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। অর্ণব হাসল। এই সুশান্ত হয়তো অন্য মানুষ, কিন্তু তার চোখে যেন সেই প্রাচীন একাকিত্ব। দরজার ফাঁক হয়তো এখন বন্ধ, কিন্তু কিছু স্মৃতি ছায়ার মতো ঘোরে। তারপর অনেক দিন কেটে গেল। আমরা বাসা বদল করলাম। অর্ণব নতুন জায়গায় নতুন করে সব শুরু করল। ছুটির দিনগুলোতে সে লেখালেখি শুরু করল। একদিন আমি তার খাতার শেষ পাতায় দেখলাম, ভাঙা দরজার ফাঁকে আটকে থাকা ছায়াগুলোর জন্য কিছু দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না। আমি আজও মাঝে মাঝে ভোররাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখি, জানালার কাছে জমে থাকা শিশিরে একজোড়া হাতের ছাপ। হয়তো তা কুয়াশা, হয়তো কিছু না, কিন্তু একটা হিমেল অনুভূতি ঘরের মধ্যে থেকে যায়। কোনো কোনো রাত যেন সেই ভাঙা দরজার ফাঁক থেকে এখনও দেখে কেউ। আমরা হয়তো চলে যাই, কিন্তু কিছু ছায়া থেকে যায়, নিঃশব্দে দাঁড়িয়ে, একাকী। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো
কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।